আমিও আপনাকে ভালোবাসি বাদর মশাই। আপনি সারাদিন বদমাইশি করেন বলেই তো আপনার সাথে খিটখিট করি। আচ্ছা, সরি, কাঁদবেন না প্লিজ। আপনি কাঁদলে আমারও খুব কান্না পায়। রাজু সুযোগ পেয়ে পূর্ণতার পিঠ জড়িয়ে বাহু বন্ধনে আবদ্ধ করলো। বউয়ের মাথায় থুতনি ঠেকিয়ে মনে মনে শয়তানি হাসি দিয়ে বলল, এই তো বউ, লাইনে চলে এসেছে। আসছে আমার সাথে পাঙ্গা নিতে। ওহে বালিকা, স্বামী স্বামীই হয়। যাই হোক, আমার বউটা দজ্জাল হলেও ও খুব লক্ষ্মীমন্ত খুব। থাক, বিভাগী হব না। পূর্ণতা এবার রাজের হাত থেকে ফিডারের বোতলটা নিয়ে নাজুক কণ্ঠে বলল, আপনি বাবুকে ডায়পার পরিয়ে দিন, আমি ফিডার খাইয়ে দিচ্ছি। রাজু মুস্কি হাসলো। স্বামী স্ত্রী দুজন তাদের বাচ্চার সাথে খুনসুটিতে মগ্ন হয়ে গেল। শিকদার বাড়ির ড্রয়িং রুমে একটা সরু লাঠি হাতে নিয়ে বসেছে তন্ময়। চেহারায় রাগী রাগী ভাব ফুটিয়ে তুলে একটু পর পর ধমকাচ্ছে ভাইপুকে। আভিরাজ এতে চরম বিরক্ত। অনিচ্ছা সত্ত্বেও বই খুলে বসে আছে। তার পড়ার মোটেও ইচ্ছে নেই। সে এখন খেলতে চায়। তাই শুধু ফাঁকফোকর খুঁজছে পালানোর, কিন্তু পালাতে গেলেই তার ছোট চাচ্চু খোপাত করে ঘাড়ে ধরে ফেলছে। এক সময় আর ধৈর্য ধরে বসে থাকতে পারল না আভিরাজ। নাকের পাটা ফুলিয়ে বলল, ছোট চাচ্চু, আমি এখন আর পারবো না। আমার আর ভালো লাগছে না। আমি এখন খেলবো। আভিরাজের কথায় চোখ রাঙানি দিল তন্ময়। শক্ত কণ্ঠে বলল, একদম বাহানা দিবে না পুচকে ছেলে, না হলে এটা দেখেছিস মেরে পিঠে ছাল তুলে নেব। বলে হাতের লাঠিটার দিকে ইশারা করলো তন্ময়। আবারও রাগী কণ্ঠে বলল, আজ আটের নামটা পুরো ঝরঝরে মুখস্থ করবি, তারপর বসা থেকে উঠবি। আর যদি না পেরেছিস তো তোর একদিন নয়তো আমার যেই কয়দিন লাগে। এবার ভয়ে ঠোঁট ফুলিয়ে ফেপিয়ে উঠল আভিরাজ। অরণ্য এত ঝাড়াঝাড়ি দেখে নিজের অফিসের ল্যাপটপ নিয়ে এসে বসলো তন্ময়ের পাশে। কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, কি ব্যাপার পার্টনার, এত রেগে আছিস কেন? তন্ময় ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। তিক্ত কণ্ঠে বলল, আর বলো না ছোড়দা, বিকেল 4টা থেকে এই একটা আটের নামটা নিয়ে বসেছে। রাত 8টা বেজে গেছে, কিন্তু এখনো আটে কত সেটা বলতে পারছে না। মন চাচ্ছে চাপকে পিঠে চামড়া তুলে নেই। তন্ময়ের কথায় অরণ্যও হতাশ হলো। সমুদ্র এসে পাশে বসতে বসতে ফুরন কেটে বলল, এমন ভাব নিচ্ছিস যেন তুই একদিনেই আটের নামটা শিখে গেছিলি। ও তো তাও ভালো, 8 ঘন্টায় আটা পর্যন্ত চলে এসেছে। কিন্তু তুই, তোর পিছে পুরো 1 সপ্তাহ মাথায় ঘাম পায়ে ঝরিয়েছে প্রিয়, তারপরেও তুই পারিসনি। প্রিয় তার কথা উঠতেই অরণ্যের হাত থেমে গেল। তন্ময়ের হাসি হাসি মুখটাও মলিন হয়ে গেল। কথাটা বলে থেমে গেল সমুদ্র। তন্ময় আনমনে বলে উঠল, কতদিন প্রিয় আপুকে দেখি না। প্রিয় আপু কি আর কখনো ফিরবে না ছোড়দা? অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় কিবোর্ডে আঙ্গুল চাপতে চাপতে বলল, হয়তো ফিরবে কখনো, হয়তো কখনো অনেক অভিমান জমিয়ে রেখেছে আমাদের ওপর। নিজের সে অভিমানের পাহাড় যেদিন গলাতে পারবে সেদিন হয়তো ফিরবে। অরণ্যের কথায় মন খারাপ হলো তন্ময় ও সমুদ্রের। সমুদ্রও অভিমান করে বলল, ওর কিসের এত অভিমান আমাদের উপর? আমরা কি ওকে বিদেশে পাঠিয়েছিলাম নাকি যেতে বলেছিলাম? যা কিছু হয়েছে তাতে আমাদের দোষটা কোথায়? কেন ও আমাদের সাথে এই ব্যাপারটা করে? সমুদ্রের কথায় পুনরায় চাপা দীর্ঘশ্বাস ত্যাগ করলো অরণ্য। অফিসের মেলটা সেন্ড করে দিয়ে বলল, কিছু অভিমান হয় অবুঝ, লজিক খোঁজে না, এমনি হয়ে যায়। আর ওর অভিমানটা আমাদের ওপর নয়, আমরা কেবল তার রাগের শিকার। সে অন্যায় দেওয়ার কষ্ট আমাদের ফিরিয়ে দেয়। সমুদ্র আবার বলল, দাদান এরকম কেন করলেন বলো তো? দাদানের এমন করা মোটেও উচিত হয়নি অরণ্য। আর যা কিছু হচ্ছে সব তো ওনার জেদের জন্যই হচ্ছে। উনি যদি 4 বছর আগে প্রিয়তাকে এমনভাবে অপমান না করতেন, মারধর না করতেন, তাহলে হয়তো আজ এমন কিছু হতো না। আমাদের বোন আমাদের সাথেই থাকতো, পরিবার ছেড়ে দূর দেশে একা একা বাঁচতে হতো না। অরণ্য চুপচাপ শুনল, ভাবশীলীন ভাবে বলল, প্রিয়তার ভালো তোর থেকে অনেক বেশি বুঝেন বড় দাদান। প্রিয়তার জন্য যেটা ঠিক সেটাই তিনি করেন। তোর কাছে যেটা ঠিক মনে হচ্ছে সেটা হয়তো ঠিক ছিল না তখন। হয়তো সত্যি
প্রিয়তার দূরে যাওয়াটা দরকার ছিল। তুই কি ওনার সিদ্ধান্তের উপর আঙ্গুল তুলেছিস? অরণ্যের কথায় বিদ্রুপের হাসি খেলে গেল সমুদ্রের ঠোঁটে। সে তাচ্ছিল্য করে বলল, কি লাভ হলো শুনি? এত ভালো চেয়ে এত ভালো করে কেউ কি ভালো আছে এখন? এসবে কষ্টটা কে পাচ্ছি? তুই পাচ্ছিস, আমি পাচ্ছি, নাকি এই বাড়ি কেউ পাচ্ছে? কিন্তু কথা সম্পূর্ণ করার পূর্বেই ড্রয়িং রুমে হাজির হলেন সাদমান শিকদার, খালিদ শিকদার ও অনুশ্রী বেগম। ওনাদেরকে দেখেই চুপ মেরে গেলেন তিন ভাই। সাদমান শিকদার ও অনুশ্রী বেগম পাশাপাশি বসে বিয়েতে কে কে আমন্ত্রিত থাকবে তার লিস্ট বানাতে শুরু করলেন। দাদাকে দেখে চকচক করে উঠল আবিরাজের চোখ। সে পড়াশোনা চুলোয় উঠিয়ে এক লাফে সাদমান শিকদারের কোলে চড়ে বসল। এটা দেখে মনে মনে ফুঁসে উঠল তন্ময়। তবে বড় অব্বুর সামনে কিছুই বলতে পারল না, কারণ ওনার সামনে ওনার নাতি নাতনিদের কিছুই বলা যায় না। না হলে দেখা যাবে কয়েক ঘা তার নিজের পিঠে পড়বে। সাদমান শিকদার নাতিকে কোলে বসিয়ে এক হাতে পিঠ আঁকড়ে ধরলেন, আদরের কণ্ঠে বললেন, আজকে কি পড়েছো দাদু ভাই? আবিরাজ দাদার কথায় আহ্লাদি হয়ে উঠল। দাদার গলা জড়িয়ে ধরে বলল, অঙ্ক করছিলাম দাদা ভাই। নাতির কথায় হাসলেন সাদমান শিকদার। আবিরাজ গোল গোল চোখে খাতার দিকে তাকালো, কৌতূহল নিয়ে বলল, তুমি এটা কি করছো দাদা ভাই? সাদমান শিকদার কলম চালাতে চালাতে হেসে বললেন, লিস্ট বানাচ্ছি দাদা ভাই। কিচেন লিচত দাদা ভাই, এত দিয়ে কি হবে? সাদমান শিকদার কিছু বলার পূর্বেই তন্ময় পাশ থেকে মুখ বাঁকিয়ে বলল, পড়ার নাম নেই, খালি এটা কি ওটা কি সেটা কি। তবে সাদমান শিকদার ও আবিরাজ তন্ময়কে কানা কুড়ি পাত্তা দিল না। সাদমান শিকদার ও নাতির উচ্ছ্বাসে তাল মিলিয়ে বললেন, এটা তোমার ফুপি মনের বিয়ের লিস্ট দাদা ভাই। আবিরাজ এবার কণ্ঠে দ্বিগুণ কৌতূহল ঢেলে বলল, বিয়ে কি দাদা ভাই? অনুশ্রী বেগম পাশ থেকে বললেন, নেন এবার বুঝেন ঠেলা, নাতিকে বিয়ে কি বুঝান? অরণ্য সামনের প্লেট থেকে একটা বড় সাইজের সিঙ্গারা হাতে নিল। সেটায় বিরাট একটা কামড় বসিয়ে বলল, বিয়ে মানে নতুন বন্ধু ভাইপো, আর বন্ধু মানে খেলা, আর খেলা মানেই মজা। বন্ধুর কথা শুনে খুশিতে খিলখিল করে হেসে উঠল আবিরাজ। সাদমান শিকদারের পাঞ্জাবির বোতাম নিয়ে খেলতে খেলতে বায়না ধরে বলল, আমিও বিয়ে করবো দাদা ভাই। আবিরাজের কথা মুখ থেকে খসতে দেরি, কিন্তু তন্ময় ও অরণ্যের সিঙ্গারা গলায় আটকাতে দেরি হলো না। তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে একসাথে কেসে উঠল। তাড়াহুড়া করে পানির গ্লাস ঢক ঢক করে খালি করলো তন্ময়। ধমকে উঠে বলল, শখ কত ফিডার খাওয়া পুচকে ছেলে বিয়ে করবে। অরণ্য মুখ বাঁকিয়ে বলল, দেখতে হবে না কার ছেলে? মির্জাফর বাবার মির্জাফর ছেলে। তন্ময় আবিরাজকে কোলে নিয়ে নরম গাল চেপে ধরল, কানে কানে বলল, এমন বলে না বাপ, আগে আমরা করব তারপর তুই। আবিরাজ সঙ্গে সঙ্গে দুপাশে মাথা নাড়িয়ে তীব্র প্রতিবাদ জানালো। ঠোঁট ঠোঁট চোখা করে বলল, না না, আমি আগে করবো তারপর তোমরা। আবিরাজের কথা শুনে চোখ সরু করে তাকালো অরণ্য। তন্ময়ের কোল থেকে নিয়ে আবিরাজকে নিজের কোলে বসালো। মুখ সিরিয়াস করে ফোলা ফোলা গালে কষে একটা চুমু খেয়ে বলল, খরগোশের বাচ্চা, তোকে ধরে সোজা পেটে চালান করে দেব। হা হা হা। চাচ্চুর কথায় আবিরাজের সুন্দর মুখশ্রীতে আধার নেমে এলো। ভীত চোখে তাকে দ্রুত দুপাশে মাথা নাড়িয়ে বলল, আমি বিয়ে করবো না, আমাকে কেউ না চাচ্চু। আবিরাজকে ভয় পেতে দেখে বিশ্বজয়ী হাসি দিল তন্ময় ও অরণ্য। এই সকল রং ঢং দেখে ভেংচি কাটল সমুদ্র। মুখ বাঁকিয়ে বলল, এই বাড়িতে বিয়ে পাগলা কি কম ছিল যে নতুন আরেকটা ডাউনলোড হলো? অনুশ্রী বেগমের নির্দেশে বাড়ির কর্তাদের জন্য চা নাস্তার ট্রে নিয়ে এলো জুলেখা। সবার হাতে হাতে চায়ের কাপ তুলে দিয়ে চলে যাওয়ার জন্য উদ্যক্ত হতেই আকস্মিক কিছু কথা কানে এলো। সাথে সাথেই পা থেমে গেল জুলেখার। পেছন থেকে সাদমান শিকদারের উত্তেজিত কণ্ঠের চিৎকার ভেসে এলো, কি বলছিস এসব? আমার আম্মাজানকে পাওয়া যাচ্ছে না মানে?
ফোনের অপর প্রান্ত থেকে কি বলল শোনা গেল না, তবে সাদমান শিকদারের উচ্চারিত বাক্য উপস্থিত সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। সাদমান শিকদার আর কিছু শুনতে পারলেন না, বুকে হাত চেপে বসে পড়লেন। অনুশ্রী বেগম চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকলেন। দু এক ডাকে বাড়ির সবাই দৌড়ে বেরিয়ে এলো। সাদমান শিকদারকে বুকে হাত চেপে ছটফট করতে দেখে দৌড়ে ছুটে এলো প্রেম ও প্রীতম। ছুটে এলো উষা, তীরা, পূর্ণতা, প্রেরণা। প্রীতম সাদমান শিকদারকে ধরে বলল, কোথায় কষ্ট হচ্ছে বড় আব্বু? কি হয়েছে এখানে? কেউ কিছু বলার আগেই তন্ময় সেই 4 বছর আগের মতো চিৎকার দিয়ে কান্না করে দিল। তন্ময়কে এভাবে কাঁদতে দেখে ভরকে গেলেও অন্য সবাই। রাজ তন্ময়ের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে ভাই, এভাবে কাঁদছিস কেন? রাজের আদরে স্পর্শে তন্ময়ের কান্নার জোর আরো বাড়ল। কাঁদতে কাঁদতে ভাঙ্গা কণ্ঠে বলল, প্রিয় আপুকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সিজদা। তন্ময়ের কন্দনরত কণ্ঠে বলা একটা বাক্যই ড্রয়িং রুমের উপস্থিত সকলের পায়ের নিচের জমি সরে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নিঃশব্দে। বোন হারিয়ে গেছে কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই মাথা ঘুরে গেল প্রীতমের। সাদমান শিকদারের অবস্থাও খারাপ হচ্ছে দেখে রাজ ছুটে গিয়ে ধরল বাবাকে। অরণ্যের উদ্দেশ্যে চিৎকার করে বলল, তাড়াতাড়ি গাড়ি বের কর। অরণ্য ছুটল গাড়ি বের করতে। কিছুক্ষণ আগেই সেই হই হুল্লোড় মুখর পরিবেশ যেন কিছুক্ষণের মধ্যেই থমথমে নীরবতায় অতলে হারিয়ে গেল। দুশ্চিন্তায় কাটা হয়ে গেল প্রত্যেকটা মানুষ। দুশ্চিন্তার পাশাপাশি তাদের মস্তিষ্কে অন্য এক ভয় চেপে বসলো। এখন কি হবে? তাদের মধ্যে উপস্থিত সদস্যদের দুজন নিঃশব্দে স্থান ত্যাগ করলেন। কেটে গেছে আরো 10 ঘন্টা। সাদমান শিকদারের শারীরিক ও মানসিক অবস্থা আরো অবনতি ঘটেছে। প্রেশার বেড়ে গেছে অনেকটা। মেয়ের নিখোঁজ হওয়ার কথা শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে অনন্যা বেগম। তৎক্ষণাৎ ওনাকেও হসপিটালে নিয়ে এসেছে। ওনাদেরকে হসপিটালে রেখে প্রীতম ও সাদিক শিকদার ইমার্জেন্সি ফ্লাইট বুক করে কানাডা চলে গেছে। বাড়ির সকলের অবস্থায় মুমূর্ষ প্রায়। কারোরই মন ভালো নেই, তবে সকলের থেকে যেন একটু বেশি চিন্তিত খালিদ শিকদার। তীব্র ভয় ও আতঙ্কে গুটিয়ে গেছেন তিনি। 3 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে অস্থির চরণে অনবরত পায়চারি করে চলছেন। অতিরিক্ত উৎকণ্ঠায় কথাও একটু স্থির হতে পারছে না। হাঁটলে হাঁটু কাঁপছে, বসলে বুক ধরফর করছে। ফুল পাওয়ারে এসির মধ্যেও কপাল বেয়ে টুপটাপ করে ঘাম গড়িয়ে পড়ছে। মনে চরম অস্থিরতার দোলাচন। একটাই ভয়, এই কাজটা আবার প্রহেলিকা করেনি তো? মেয়ের চিন্তায় চিন্তায় ভদ্রলোকের অবস্থা পাগল প্রায়। তিনি এই নিয়ে বহুবার প্রহেলিকাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন। এই চরম মুহূর্তে মেয়েটা ফোন তুলছে না। তিনি প্রহেলিকাকে অন্তিমবারের মতো ফোন করলেন। মোবাইলটা কানে চেপে ধরে আনমনে নিচে তাকাতেই চমকে উঠলেন। দৃষ্টি ছুটে গিয়ে স্থির হলো শিকদার বাড়ির মেন গেটের কাছে। 4 বছর পর আবারও সেই চেহারার দৃষ্টি আটকাতেই আতঙ্কে শিউরে উঠলেন খালিদ শিকদারের শরীর। নিজের অজান্তেই হাতে থাকা ফোনটা ফসকে নিচে পড়ে গেল। খবর কানে চলে গেছে বুঝতে পেরে ওনার চেহারার রং ফ্যাকাশে বর্ণ ধারণ করল। যে ভয়টা তিনি এতক্ষণ চেপে রাখতে চাচ্ছিলেন, এবার যেন সেটাই সত্যি হতে চলছে। অনেকক্ষণ ধরে ডোরবেল বাজছে, কিন্তু আশেপাশে কেউ নেই, কারণ কাল অনেক রাত পর্যন্ত সবাই হাসপাতালে ছিল। ভোরের দিকে বাসায় ফিরে সকলে মাত্রই ঘুমাতে গেছে, তাই এই কলিং বেলের বিকট শব্দ কারো কান অবধি পৌঁছাচ্ছে না। তবে জেগেছিলেন অনুশ্রী বেগম, বিধায় কলিং বেলের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। আসছি বলে দ্রুত গিয়ে দরজা খুলে দিলেন। তস্ততায় দরজা খুলে সামনে তাকাতেই ওনার বক্ষস্থল কেঁপে উঠল। সুদীর্ঘ নেত্র যুগলে ভিড় জমানো চকচকে স্বচ্ছ পানির দানা। দরজার অপর প্রান্তের ব্যক্তিকে দেখে মূর্ছিত বা আশ্চর্যজনিত হলেন না তিনি, বরং আগের দমনিতেই ঠোঁটের ঢাকায় প্রশস্ত বাক্যটা ছুটে দিলেন সামনের ব্যক্তির দিকে। কড়া কণ্ঠে বললেন, তুমি এই বাড়িতে কেন এসেছো? তুমি যাকে খুঁজতে এসেছো সে এখানে থাকে না, তাই তুমি আসতে পারো।
বলে মুখের উপর দরজা বন্ধ করে দিতে নিলে দরজায় হাত চেপে ধরল প্রণয়। তার চেহারার অবস্থা বিধ্বস্ত, চুল এলোমেলো, ঘাড়ের শিরা ফুলে দপদপ করছে, বাদামি রঙা চোখ দুটো যেন জ্বলন্ত কোনো অগ্নিকুণ্ড। দেখে মনে হচ্ছে এই মুহূর্তে সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাতের কাছে পেলে জীবন্ত চিবিয়ে খাবে। সে নিজেকে যথেষ্ট সংবরণ করার চেষ্টা করে অনুশ্রী বেগমের উদ্দেশ্যে বলল, আমি জানি ও এখানে নেই। ও কোথায় আছে সেটাই জানতে এসছি। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান। অনুশ্রী বেগম শান্ত, তবে ছেলের অবস্থা দেখে ওনার মাতৃ হৃদয় ব্যথায় জর্জরিত হয়ে উঠল। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ছেলের ভেতরের অস্ত্রতা, দুশ্চিন্তা ও তীব্র ছটফটানি। উনি আরও দেখতে পাচ্ছেন ওনার আদরের ছেলে, যার কাছ থেকে প্রথমবার মা হওয়ার অনুভূতি পেয়েছিল, যার মুখে প্রথমবার মা ডাক শুনেছিল, সেই ছেলের ভেতরে ভেতরে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। এভাবে চললে ওনার ছেলে বাঁচবে না বেশি দিন। মেয়েটাকে যে সে কত ভালোবাসে তার পরিমাণ করার মতো সাধ্য নেই ওনার। এই মেয়ের জন্যই ওনার প্রাপ্তবয়স্ক বুঝদার ছেলে কি পাগলামিটাই না করছে। তার করা পাগলামি এই বাড়ির চাকর থেকে শুরু করে মালিক পর্যন্ত সবাই দেখেছে। তবে বর্তমানে এই ছেলে ওনার পরিবারের জন্য সর্বনাশ। মায়ের সাথে অযথা বাকবিতণ্ডতায় জড়িয়ে সময় নষ্ট করার মতো সময় নেই প্রণয়ের হাতে। সে জানে না তার জান কোথায় আছে, কেমন আছে, কি করছে, বেঁচে আছে কিনা। তবে প্রণয় নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তার আদরের ফুলটা যদি একটুকু কষ্ট পায় তবে সব ছারখার করে দিবে প্রণয়, জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিবে সবাইকে, ধ্বংস ডেকে আনবে। প্রলয় ঘটিয়ে ছাড়বে চারপাশে, কাউকে বাঁচতে দেবে না। পরিশেষে নিজেও নিঃশেষ হয়ে যাবে। সে অনুশ্রী বেগমের অযথা কথায় কান দিল না। ওনাকে পাশ কাটিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ছেলেকে দেখে মনে মনে আতঙ্কিত হলেন অনুশ্রী বেগম। না জানি আবার কোন প্রলয় আসতে চলছে এ বাড়িতে। খালিদ শিকদার ভয়ে নিজের ঘরের সিটকিনি আটকে বসে আছেন। তিনি বেশ আভাস পাচ্ছে এখন ওনার সাথে কি হতে চলছে। ভয়ে ওনার হার্ট অ্যাটাক আসার জো। এই বুড়ো বয়সে মেয়ের জন্য না জানি প্রাণটাই খোয়াতে হয়। ওনার ভাবনার সমাপ্ত হওয়ার সাথে সাথেই বাইরে থেকে বিকট দরজা ধাক্কানোর শব্দে কেঁপে উঠলেন তিনি। কম্পিত শরীরটা গুটিয়ে নিলেন খানিকটা। এবার ওনাকে কে বাঁচাবে? এই ছেলে যা পাগল হয়ে আছে, বাপ চাচা কিছুই বুঝবে না। উনি ভাবতে ভাবতেই নিচের দিকে তাকিয়ে দেখেন দরজার এক পাল্লা ভেঙে ওনার পা ঘেঁষে মেঝেতে পড়েছে। চমকিত নয়নে মাথা উপরে তুলতেই একজোড়া রক্তিম চোখের সাথে চোখাচোখি হয়ে গেল ওনার। এমন চোখ যে চোখে চোখ রাখলে কয়েক মুহূর্তেই বুকে উষ্ণ রক্ত জমে বরফ হয়ে যায়। খালিদ শিকদার ভয়াতুর নয়নের সামনে তাকিয়ে তুতলিয়ে কিছু বলতে নিলে ঝড়ের বেগে এগিয়ে এলো প্রণয়। ব্র্যাক থাবা দিয়ে খালিদ শিকদারের পাঞ্জাবির কলার চেপে ধরল। দাঁতে দাঁত পিষে হিংস্র কণ্ঠে গর্জে উঠল, আমার থেকে বেশি ভদ্রতা আশা করবেন না। প্রাণে বাঁচতে চাইলে আমার সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলুন আপনার মেয়ে কোথায়, না হলে। প্রণয়ের বলিষ্ঠ পুরুষালী থাবায় কুকড়ে গেলেন খালিদ শিকদার। ভয় আতঙ্কে কণ্ঠে রুদ্ধ হয়ে আসছে ওনার, তবুও তুতলিয়ে বলার চেষ্টা করলেন, বাবা আমি তো চাচ্ছু, আমার সাথে এমন করছিস? আমি তোকে বড় করেছি বাবা। খালিদ শিকদারের কথায় প্রণয়ের শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল। হাতটা নিষ্পিস করে উঠল ওর নোংরা মুখটা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। তবে তাদের বংশের নিয়ম বাঘ কখনো বাঘ শিকার করে না, তেমন শিকদাররাও কখনো একে অপরকে মারে না। প্রণয় নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে খালিদ শিকদারের এক প্রকারে টেনে নিয়ে গেল বারান্দায়। এক টানে রেলিংয়ের কাছে নিয়ে বারান্দা দিয়ে ছুঁড়ে নিচে মারল। ভয়ে কলিজা ছলাৎ করে উঠল খালিদ শিকদারের। আতঙ্কে চেহারায় নীল হয়ে গেল। তিনি ঝড়ের বেগে মাগো বলে আঁকড়ে ধরলেন প্রণয়ের বাহু। বিস্ফোরিত নয়নে নিচে তাকিয়ে একটা বিকট চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। বর্তমানে 4 তলার বারান্দায় ঝুলছেন তিনি। ওনার বেঁচে থাকার একদম সম্বল প্রণয়ের বাহু। ওনার জীবন মরণ ঝুলে আছে প্রণয়ের মর্জির উপর। এই মুহূর্তে প্রণয় যদি একবার হাত ছেড়ে দেয় তাহলে সোজা ইন্নানিল্লাহ। আর বেঁচে থাকলেও একটা হাড়ও আস্ত থাকবে না। প্রণয় শেষবারের মতো শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল,
আপনার মেয়ে কোথায় বলবেন নাকি? সাথে সাথে আর্তনাদ করে উঠলেন খালিদ শিকদার। চোখ মুখ খিচে বললেন, বলবো বলবো উফ, সব বলবো। দয়া করে আমাকে পারিস না বাপ, আমাকে আমাকে বাঁচা। প্রণয় সেসব শুনল না, অধৈর্য কণ্ঠে প্রশ্ন ছুড়ল। কোথায়? খালিদ শিকদার একটা ঢোক গিলে জীবনের মায়ায় গড় করে সব বলে দিলেন। এবার 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 আমাকে তুল তুল বাপ। প্রণয় একটানে ওনাকে বারান্দায় তুলে দিয়ে হন করে বেরিয়ে গেল। উপরে উঠে বুকে হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন খালিদ শিকদার, যেন নবজীবন লাভ করলেন। আগে যদি বুঝতেন ছেলেটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, তবে কখনোই মেয়ের তালে তাল মিলাতেন না। তিনি জীবনের প্রথমবারের মতো অনুভব করলেন নিজের জীবনের থেকে বেশি প্রিয় আর কেউ নয়। লোকালয় থেকে 100 কিলোমিটার দূরে চারিদিকে ঘন সবুজ অরণ্যের ঢাকা বড় বড় গাছ আর ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা জায়গাটা আসলে দিনের বেলায়ও গায়ের পশম দাঁড়িয়ে যাবে। লোকচক্ষুর আড়ালে ছায়াবন, ঝোপঝাড় আর গা ছমছমে নিস্তব্ধতার আড়ালে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়ির বাইরে শ্যাওলা পড়া নোংরা দেওয়ালের আশেপাশে অযত্নে গজিয়ে উঠেছে মাথা উঁচু উঁচু ঘাস আর বনলতার পাতা। অতিরিক্ত পরিত্যক্ত হওয়ায় দেওয়ালের রংটাও চটে গেছে বহু আগে। বাড়িটা পরিত্যক্ত হলেও জানালাগুলো বেশ আধুনিক। ম্যাট ব্ল্যাক গ্লাস দিয়ে তৈরি জানালাগুলো অতিরিক্ত কালো বিধায় ভেতরের কিছুই দেখা যায় না। এমন এক ভুতুড়ে পরিবেশে যে কেউ থাকতে পারে তা মানুষের কল্পনার অতীত। তবে পরিবেশটা এমনভাবে ঝোপঝাড় আর গাছপালা দিয়ে ঘেরা যেন কেউ ইচ্ছে করে জায়গাটাকে লোকচক্ষুর আড়ালে রেখেছে। তবে আজকের পরিবেশ অন্যরকম। সামনে সেই ভুতুড়ে পরিত্যক্ত জন্মশীর্ণ ঘর থেকে ভেসে আসছে তীব্র চেঁচামেচির আওয়াজ। ঘরের ভেতরে ঝাপসা আলোয় মেঝেতে পড়ে আছে প্রহেলিকা। তার তুলতুলে ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ জ্বলজ্বল করছে। সে টলটলে ঝাপসা চোখে নিঃশব্দে তাকিয়ে আছে সামনে ক্রোধান্বিত পুরুষটার পানে। এই পুরুষটার পেশিবহুল হাতে সে মাত্র কিছুক্ষণ আগে একটা বিশাল দাবাং মার্কা চর খেয়েছে। ভীষণ লেগেছে গালে। তবে তা নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই প্রহেলিকার। সে স্পর্শে যে আঘাত পেলেও ভীষণ খুশি। বেহেয়া তার মন ভালোবাসার অধিক। মারের উসিলায় শুয়ে তো দিয়েছে, এই অনেক। প্রহেলিকার নিশ্চুপতার রক্তে আগুন ধরে যাচ্ছে প্রণয়ের। সে বন্দুকের ঠান্ডা নলটা প্রহেলিকার মাথায় ঠেকিয়ে হিমেল কণ্ঠে বলল, তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছে, আমার জান কোথায় বল, না হলে এই ঘরে যদি লাশে পড়ে থাকিস আজীবনে তোকে কেউ খুঁজে পাবে না। প্রণয়ের কণ্ঠে বলা সুচালো বাক্যগুলো প্রহেলিকার কান অব্দি পৌঁছালো না। সে ঠোঁট চেপে তাকিয়ে নিজের 4 বছরের তৃষ্ণা নিবারণ করতে ব্যস্ত সেই পুরুষটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার চোখ উপসে পড়ছে অনবরত নোনা জলের স্রোত। প্রহেলিকার এমন নিঃশব্দ কান্নায় রাগ ধরে গেল প্রণয়ের। সে বন্দুকটা শক্ত করে চেপে ধরল প্রহেলিকার মাথায়। চাপা রাগ দেখিয়ে বলল, তোর ড্রামা দেখার সময় নেই আমার কাছে, চুপচাপ বল আমার জানকে কোথায় লুকিয়ে রেখেছিস। বিশ্বাস কর আমার বুকটা খুব ব্যথা করছে। শেষ কথাটা বলতে গিয়ে কণ্ঠ কেঁপে উঠল প্রণয়ের। সে বন্দুকের নলটা আবার নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে চোখ বন্ধ করলো। দম আটকে বলল, তাকিয়ে দেখ, এত পড়ছে এই জায়গায় যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। প্লিজ বল আমায় কোথায় রেখেছিস। তোকে মারলে তো আমি তোকে মেরে ফেলতেই পারি, কিন্তু তোকে মেরে ফেললেই তো আর আমি আমার জানকে ফেরত পাবো না। প্রণয়ের করা আঘাতে অপমানে প্রহেলিকার এতটা কষ্ট লাগেনি যতটা লাগছে এখন প্রণয়ের এই বাক্যের শেষ লাইনে। অন্য কারো প্রতি ভালোবাসা না দেখিয়ে আরো 2 থেকে 4টা মেরে দিত, এটা প্রহেলিকার জন্য বোধহয় বেশি সুখের হতো। কিন্তু সব মেনে নিলেও প্রণয়ের যন্ত্রণাটা আজকাল আর কেন জানি সইতে পারে না প্রহেলিকা। হয়তো না পাওয়া আগুনে পুড়তে পুড়তে ভালোবাসার আরো গাঢ় হয়ে গেছে। তাই সে প্রণয়ের দিক থেকে দৃষ্টি নামিয়ে নিল ও স্পষ্ট সুরে বলল, আমি জানি না প্রিয় কোথায়। আমি ওকে কিডন্যাপ করাইনি। আমি ওকে ঘৃণা করি ঠিকই, মেরেও ফেলতে চাই, কিন্তু এবার আমি কিছুই করিনি। প্রহেলিকার কণ্ঠ কাঁপছিল, তবে তাতে মিথ্যা আভাস পায়নি প্রণয়।
এবার আরও বেশি দুশ্চিন্তায় প্রণয়ের চেহারাটা পাংশুটে হয়ে গেল। ভয়ে পায়ের রক্ত লাফিয়ে মাথায় উঠে গেল। এতক্ষণ কোথাও না কোথাও তার মনে একটা আশা ছিল যে এই কাজটা হয়তো প্রহেলিকার কাছেই সে তার জানকে পাবে। তবে এতটা সময় পেরিয়ে গেছে, প্রহেলিকা যদি তার জানকে কিডন্যাপ না করে তবে করেছে কে? প্রণয়ের এই অবস্থা দেখে ভীষণ মায়া লাগলো প্রহেলিকার। সে নিচু কণ্ঠে বলল, আমার মনে হয় প্রিয়তা কানাডাতেই আছে, তোমার ওখানেই দেখা উচিত। প্রহেলিকার কথায় কয়েক সেকেন্ড প্রহেলিকার দিকে তাকালো প্রণয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই চট করে মাথার ভেতরে কিছু একটা খেলে গেল। সঙ্গে সঙ্গেই ঝট করে চোখ খুলে ফেলল প্রণয়। দ্রুত ছুটে বেরিয়ে গেল সেই পরিত্যক্ত বাড়ি থেকে। অশ্রু চোখে সেই যাওয়ার পানে তাকিয়ে রইল প্রহেলিকা। কয়েক সেকেন্ড নিঃশব্দ থেকে হু হু করে বুক ভাঙ্গা কান্নায় লুটিয়ে পড়ল। সশব্দে অশ্রু বিসর্জন দিতে দিতে বলল, হে আল্লাহ, হয় আমাকে ভালোবাসা দাও, না হয় মৃত্যু দাও। মাঝখানে ঝুলিয়ে রেখে এমন নিষ্ঠুরতম শাস্তি আর দিও না। এই কষ্ট আমার আর সহ্য হয় না মাবুদ, আর সহ্য হয় না। প্রণয় হন্তদন্ত পায়ে এসে গাড়ির সিটে বসে পড়ে, যেন নিঃশ্বাস ছাড়লেই প্রাণটা নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসবে। সে শ্বাস আটকে দ্রুত নিজের পার্সোনাল ল্যাপটপ ওপেন করে। হাতটা উত্তেজনায় থরথর করে কাঁপছে, চোখে একরাশ আতঙ্ক আর অজানা অনিশ্চয়তা। সে দ্রুত হাতে ট্রেকার অ্যাপ ওপেন করে ট্রেকারের শেষ রেকর্ড ফুটেজটা চালু করলো। ডার্ক স্ক্রিনে ধীরে ধীরে ভেসে ওঠে কাল সন্ধ্যা। ট্র্যাকিং ডিভাইস স্ক্যান অ্যাক্টিভ। লাস্ট স্ক্যান্ড লোকেশন 6:41 PM, লেক ভিউ পয়েন্ট। প্রিয়তা হাঁটছে আনমনে, নিঃশব্দে। হাওয়ার তালে উড়ে বেড়াচ্ছে তার হাঁটু ছড়ানো লম্বা চুলগুলো। ক্লান্ত চেহারায় একরাশ বিষণ্ণতার ছাপ, যেন সব থেকেও সে সর্বহারা। তার গভীর নীলচে চোখ দুটো যেন সীমাহীন মায়ার সাগর। হঠাৎ আসা দমকা বাতাসের তোড়ে থেকে থেকে উড়ে যাচ্ছে তার সাদা ওড়নাটা। সে একান্তই ডুবে পথ চলছে একা। হঠাৎই তিনজন কালো হুডি পরা বিশাল দেহী লোক এগিয়ে আসে পেছন দিক থেকে। তা খেয়াল করে না প্রিয়তা। এলোমেলো কদম সামনে ফেলতেই কেউ একজন আচমকাই নাকে মুখে ক্লোরোফর্ম মাখানো ভেজা রুমাল চেপে ধরে। চমকে ওঠে প্রিয়তা। পেছনে ফিরে তাকানোর পূর্বেই অন্য একজন শক্ত হাতে তার 2 হাত চেপে ধরে। প্রিয়তা ধস্তাধস্তি করে নিজেকে বাঁচানোর সময়টুকু পায় না। তার আগেই চোখের সামনে সকল দৃশ্যই কেমন ঘোলাটে হয়ে আসে। নাক দিয়ে উ উ করতে করতে নিঃশ্বাস ফুরিয়ে আসে প্রিয়তার। 2-1 সেকেন্ডের মধ্যেই লুটিয়ে পড়ে পিচঢালা রাস্তায়। নীলরঙা চোখ দুটো নিস্তেজ হয়ে আসে ধীরে ধীরে। ঠোঁট কাঁপতে কাঁপতে অস্পষ্ট সুরে ডাকে, প্রণয় ভাই। লোকগুলোর একজন এসে খুব সাবধানে প্রিয়তার নিথর শরীরটাকে কোলে তুলে নেয়, আর এক ফাঁকে হাতের অনামিকা থেকে খুলে পড়ে আংটিটা। তাদের মধ্যে একজন চট করে আশেপাশে চোখ ঘুরিয়ে নেয়। ঘাড় ঘোরাতেই তার হুডি সামান্য সরে যায়, আর প্রণয় সেই ক্যামেরা ফুটেজই আংশিকভাবে দেখতে পায় লোকটার গলায় ট্যাটু করা একটা লোগো, EVA 314। লোকটার উপর নজর পড়তেই চোখ আটকে যায় প্রণয়ের। ভিডিওটা পোস্ট করে জুম করে লোকটার ভালোভাবে দেখতেই তার কেমন অদ্ভুত লাগে। মনে হয় সে এই লোকটা আগে কোথাও একটা দেখেছে, কিন্তু কথায়। প্রণয় কপাল চেপে ধরে ব্রেনে চাপ দেয়, অনেক চেষ্টা করে মনে করার, কিন্তু কিছুতেই মনে পড়ে না। সে এবার ভ্রু কুঁচকে হালকা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে। তার যেহেতু নামটা চেনা চেনা লাগছে, তার মানে এই লোকটা বিশেষ কিছুর ইঙ্গিত করছে, কিন্তু সেটা যে সে নর্মাল গুগল সার্চে পাবে না এই বিষয়ে সে শতভাগ নিশ্চিত। তাই ঝটপট VPN কানেক্ট করে আনিয়ন ব্রাউজার ওপেন করলো। এক ক্লিপে ঢুকে পড়ল ইন্টারনেটের সেই অন্ধকার জগতে, যে জগতের এক্সপ্রেস সমাধান মানুষ সহজে পায় না। প্রণয়ের ডার্ক ওয়েব ওপেন করতেই প্রচণ্ড ডিস্টার্বিং কিছু সিন স্ক্রিনে ভেসে উঠল। তবে সে সেগুলো সম্পূর্ণ ইগনোর করে সার্চ বারে লেখল EVA 314।
অ্যারো চিহ্নতে চাপতেই এমন কিছু ইনফরমেশন উঠে আসলো যা দেখে প্রণয়ের বুকের রক্ত হিম হয়ে গেল। শরীরের জোড়ায় জোড়ায় কাঁপন ধরল মুহূর্তেই, হার্টবিট বেড়ে যায় কয়েক গুণ, সেকেন্ডের মধ্যেই ঘামে ভিজে উঠে পুরো শরীর। এভা, ওরাই ওই সায়েন্টিস্ট গ্রুপ যা রিসার্চ করছে গত 15 বছর। ওদের এক্সপেরিমেন্ট ফাইনাল টেস্ট নিতে আমার জানকে ব্যবহার করতে চায়। প্রণয়ের হাত কাঁপতে থাকে, দৃষ্টি এলোমেলো হয়ে আসে, ল্যাপটপের স্ক্রিন ঝাপসা হয়ে যায়, আর বাদামি চোখ জোড়াতে জেগে ওঠে ভয়ঙ্কর হিংস্রতা। হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে আসে, সে সাইকোদের মতো ঘাড় বাঁকায়, মট করে শব্দ করে উঠে ঘাড়ের হাতটা, জ্বলন্ত কণ্ঠে বলে, আমি আসছি জান পাখি, আমি তোকে প্রমিস করছি। তোর প্রণয় ভাই তোকে প্রমিস করছে, ওরা তোকে যতটা কষ্ট দিয়েছে তোর প্রণয় ভাই তার 1 গুণ 100 ফিরিয়ে দেবে। এমন মৃত্যু দেবে যার কথা ভাবলে মরণের পরেও ওদের রুহ কেঁপে উঠবে। ওই কুত্তার বাচ্চাদের কলিজা ছিঁড়ে যদি রক্ত না খেতে পারি, তবে আমার নামও আপনার শিকদার প্রণয় নয়। প্রণয়ের রাগে গজগজ করতে করতে চোখের পাতা এক করল, সাথে সাথেই নরম হয়ে এলো বুকটা, নিঃশব্দে কেঁপে উঠল গলার অ্যাডামস অ্যাপেল। সে নরম কণ্ঠে বলল, আমি আসছি আমার ময়না পাখি, একটু ধৈর্য ধরছো না? আমি তাতে তোকে কিছু হতে দেব না। প্রণয় চোখ খুলে ফোন বের করে কল লাগালো জাভেদের নাম্বারে। ফোনটা এক রিং বাজতেই সঙ্গে সঙ্গে ধরে ফেলল জাভেদ, নিচু কণ্ঠে বলল, জি স্যার। প্রণয় কঠোর কণ্ঠে আদেশ ছুড়ে দিয়ে বলে, জাস্ট 30 মিনিটের মধ্যে কানাডার টরন্টো সিটির লেক অন্টারিওর সকল রাস্তাঘাটের সিসিটিভি ফুটেজ আমার চাই। নাও গো, হারি আপ। বলে ফোন কেটে দিল প্রণয়। চোখে জ্বলছে তার ধ্বংসের আগুন। অতিবাহিত হয়েছে আরো 10 ঘন্টা। প্রিয়তা নিখোঁজ হয়েছে প্রায় 24 ঘন্টা হতে চলল, এখনো কোনো খোঁজ খবর মিলেনি তার। মেয়েটা যেন কোরফুলের মতো ভ্যানিশ হয়ে গেছে। প্রিয়তার চিন্তায় পাগল প্রায় অবস্থা মিসেস মেহেরিন চৌধুরীর, সাজিদ শিকদার ও প্রীতমের। তারা কানাডায় এসে দ্রুত পুলিশে কমপ্লেন করিয়েছিল, রিপোর্ট করিয়েছিল, তবে পুলিশ এখনো কোনো আশানুর ফলাফল দিতে পারেনি। কানাডার উত্তর পশ্চিম সীমান্তে ইউক্রেন টেরিটরি পেরিয়ে আরও 100 কিলোমিটার বরফের বুক চিরে দাঁড়িয়ে আছে বিস্তৃত এক রহস্যময় জনপদ, বোট এক্সপোর্ট ফাইলস। মানব সভ্যতার আড়ালে এই হিমবাহ উপত্যকা যতটা না বেশি সুন্দর, তার থেকে বেশি রহস্য মরকে আচ্ছাদিত। কারণ আশ্চর্যজনকভাবে এই জায়গাটার অস্তিত্ব পৃথিবীর মানবচিত্রে নেই। গুগল জিপিএস ট্র্যাকারেও এই জায়গাটাকে ট্র্যাক করা যায় না, আর না যায় এই জায়গাটার লোকেশন দেখা। এমনকি কানাডিয়ান সরকার নিজেই 2009 সালের এই জায়গাটাকে ডায়েট আর্কেড জোন হিসেবে ঘোষণা করে জায়গাটার ধ্বংস দেখিয়েছিল। দেশবাসীর কাছে তুলে ধরেছিল এই জায়গাটার নিঃশেষ হয়ে যাওয়ার ঘটনা। কিন্তু বাস্তবে কি সত্যি তাই ঘটেছিল, তা আজও কুয়াশা আবৃত রহস্য। চারিদিকে যতদূর চোখ যায় শুধু হিম ঢাকা পর্বত শৃঙ্গ, উপত্যকা, ঘন জঙ্গল আর পাহাড়ের ফাটলে শতবার্ষিক পুরনো পাইন গাছ। সেই শতবার্ষিক পুরনো পাইন গাছ থেকে কয়েক মিটার দূরত্বে এসে নামে হেলিকপ্টার RJ-8 নাইট বিলাইট। তার ব্ল্যাক সাইডিং ডোর ঠেলে ব্ল্যাক আউট শার্টের হাতা গোটাতে গোটাতে বেরিয়ে আসে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস সিভিএন গ্রুপের লিডার, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ASR। তার পথ ধ্বনিতে কেঁপে ওঠে আশপাশ। তার ধারালো তীক্ষ্ণ চোখের বিধ্বংসী দৃষ্টিতে শ্বাসরুদ্ধ হয়ে আসে বড় বড় দেশের নেতা মন্ত্রীদের। ব্ল্যাক আউট শার্টের সাথে জাস্ট ব্ল্যাক এস্টারিগেট পিন এর তার পুরুষত্বে যেন ফেটে পড়ছে। তার পেছনে পেছনে হেলিকপ্টার থেকে বের হয় বর্তমান বিশ্বের টপ 5 কোডিং সার্জনের একজন, ডাক্তার আবদ্ধ চৌধুরী শুদ্ধ। তারা দুজন নেমে পাশাপাশি দাঁড়ায়, তবে তাদের দুজনকে পাশাপাশি খুবই বেমানান লাগছে। তাদের একজন নিঃসঙ্গতার সীমানা ছাড়িয়ে যায়, মৃত্যু দেয় চরম নিষ্ঠুরতায়, তো অন্যজন সহিংসতার সীমানা ছাড়িয়ে যায়, নিজের সবটা উজাড় করে ফিরিয়ে দেয় মহামূল্যবান জীবন। যেন সৃষ্টি আর ধ্বংস পাশাপাশি। দুজন এক এক পা এগিয়ে সতর্ক চোখে আশেপাশে দৃষ্টিপাত করে।
দক্ষিণ প্রবোধ সঙ্গের বাকিদেরকে একটা সুবিশাল মৃত দৃঢ় ডিরেক্ট মিরর লেক, তার শেষ প্রান্তে একটা বড় সাদা পাথুরে গুহা, যেটা আপাতমস্তক খুব সাধারণ। সেখানে সন্দেহজনক কিছুই নেই বিধায় শুদ্ধ অন্যদিকে যেতে দিলে এএসআর নিরেট কণ্ঠে বলে। দাঁড়া। পা স্থির হয়ে যায় শুদ্ধের, পেছনে ফিরে তাকায়, এএসআর এর দৃষ্টি অনুসরণ করে বলে, ওদিকে কি দেখছিস? ওখানে কিছুই নেই। শুদ্ধের কথায় এএসআর এর অধরে তীক্ষ্ণ বক্র হাসি খেলে যায়। সেই পাথুরে গুহার দিকে তাকিয়ে বলে, যা আছে তো ওখানে আছে। শুদ্ধ পুনরায় এগিয়ে আসে এএসআর এর কাছে, সেই সাদা পাথরের দিকে তাকিয়ে বলে, বুঝলাম ওখানে কিছু আছে, কিন্তু তুই এখনো আমাকে বলিসনি আমার সুইটহার্টকে কারা কিডন্যাপ করেছে আর কেন কেন করেছে? ওর দিকে তাকায়, তার চেহারা শান্ত, তবে চোখ দুটো যেন আগুনের ফুলকির মতো জ্বলন্ত। তাদের কথার মধ্যেই সেখানে এসে নামে আরও একটি হেলিকপ্টার। সেটা থেকে বেরিয়ে আসে জাভেদ সহ সুদীর্ঘ দেহি কালো পোশাক পরিহিত 10 জন প্রশিক্ষিত জিআইআরডি। তাদের হাতে নিক্রো ভিপের X77 রাইফেল। তারা এএসআর এর সামনে এসে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধাশীল কণ্ঠে বলে, কিপ দ্য অর্ডার বস। এএসআর একবার তাদের দিকে তাকিয়ে শুদ্ধের উদ্দেশ্যে বলে, ওকে তুলে নিয়ে গেছে নিউরো ভয়েড রিসার্চ ফ্যাসিলিটির সায়েন্টিস্টরা। সায়েন্টিস্ট কথাটা শুনে চরম আশ্চর্য হয় শুদ্ধ, বিস্ময় নিয়ে বলে, কেন? সায়েন্টিস্টগুলোর কথা মনে পড়তেই এএসআর এর ঘাড়ের রক ভেসে ওঠে। জ্বলন্ত কণ্ঠে চিবিয়ে বলে, অবলিভিয়ন কোর ইউনিটের সায়েন্টিস্টরা 15 বছর ধরে একটা মেডিসিন যার নাম থ্যানাটনিক পালস আবিষ্কারের চেষ্টা করছে, যার দ্বারা মানুষের মস্তিষ্কের উপর নিজেদের কন্ট্রোল রাখতে পারবে। প্রয়োজনে তারা মানুষের বুদ্ধিমত্তা, আইকিউ, ইন্টেলিজেন্স সব বের করে নিতে পারবে। এর কথার ধরনে গা কাটা দিয়ে উঠে শুদ্ধের। এএসআর আবার বলে, ওরা এই মেডিসিন আবিষ্কার করে ফেলেছে, ওদের সব এক্সপেরিমেন্টও ডান। জাস্ট ফাইনাল টেস্টের জন্য ওরা আমার জানকে তুলে নিয়ে গেছে। তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা সাধারণ মানুষের জগৎ নয়, সেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, কারণ এই প্রজেক্ট শুরুর আগে জায়গাটাকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। এবার বুঝ কত বড় চক্র। এএসআর এর কথায় মাথা চক্কর দিয়ে উঠল শুদ্ধের। ভালোবাসার মানুষটা চরম বিপদে আছে বুঝতে পেরে শুদ্ধের কলিজা ছিঁড়ে যাওয়ার মতো অনুভূতি হলো। মন মস্তিষ্ক একত্রে পাগল হয়ে উঠল প্রিয়তাকে দেখার জন্য। সে এএসআর এর দিকে না তাকিয়ে সেই দিকে দৌড়ে যেতে নিলে পুনরায় সেই হিমেল কণ্ঠ ভেসে আসে, দাঁড়া। আবারও থেমে যায় শুদ্ধ। এএসআর ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে, শান্ত কণ্ঠে বলল, তুই ওখানে যাবি না, তুই ফিরে যা, আমি ওকে নিয়ে আসবো। এর কথায় আশ্চর্য হয়ে গেল শুদ্ধ। তার প্রাণটা এত বিপদে আর সে চলে যাবে কখনোই না। শুদ্ধ চাপা ক্ষোভ নিয়ে স্পষ্ট কণ্ঠে জানালো, তোর যেতে ইচ্ছে না হলে যাবি না, আমি একাই যাব। আমি একাই আমার সুইটহার্টকে নিয়ে আসবো ওই মৃত্যুপুরী থেকে। শান্ত নজরে পর্যবেক্ষণ করলো শুদ্ধের দৃষ্টির ব্যাকুলতা, মনের অস্থিরতা। সে পুনরায় বলল, তুই যাবি না, কারণ এই চক্রে একবার পা দিলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। মাছ যেভাবে জালে আটকে পড়ে ওভাবে আটকে পড়বে। শুদ্ধ প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। এএসআর পুনরায় বলল, ওখানে ঢুকে ঝামেলা করলে ওই বেআইনি মেডিসিন আবিষ্কারের অপবাদ তোর মাথায় পড়বে। খুব সূক্ষ্মভাবে পুরো পৃথিবীর সামনে তোকে ভিলেন হিসেবে প্রেজেন্ট করা হবে। দেখাবে বিশ্বের সেরা একজন হার্ট বিশেষজ্ঞ কীভাবে নিজের সার্টিফিকেটের আড়ালে বেআইনি মেডিসিন আবিষ্কার করে। তোর এত বছরের পরিশ্রম অর্জন সব চোখের নিমেষে ধরে মিশে যাবে। নায়ক থেকে খলনায়কের ভূমিকা প্রমোশন পেতে সময় লাগবে না। এএসআর এর কথায় আশ্চর্য হয় শুদ্ধ, ফেঁসে যাবে, অর্জন হারিয়ে ফেলবে। এসবের মতো তুচ্ছ কারণের জন্য সে তার ভালোবাসাকে ফেলে গা বাঁচিয়ে পালাবে। শুদ্ধ এবার এএসআর এর উপর চরম রেগে যায়, চেঁচিয়ে উঠে বলে, ফাক অফ মাই অ্যাচিভমেন্ট। আমার সুইটহার্টের আগে কিছুই নয়, ওর জন্য যা যা করতে হয় আমি তাই করব। মরে গেলে যাব, তবুও আমি যাবই। বলতে যেতে উদ্যুক্ত হয় শুদ্ধ। এএসআর আগেই আজ করতে পেরেছিল এমনটাই হবে, তাই এর ব্যবস্থা সে আগে থেকেই করে রেখেছে। শুদ্ধ এগোতে নিলেই সে জিআইআরডি দের চোখের ইশারায় কিছু বোঝায়। সাথে সাথেই আগত 10 জন শক্ত সামর্থ্য জিআইআরডি এসে শুদ্ধকে
আস্তে পিষ্টে পেঁচিয়ে ধরে। হঠাৎ এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় শুদ্ধ। ধস্তাধস্তি করতে করতে হুঙ্কার দিয়ে বলে, ওদেরকে দিয়ে আমায় ধরিয়েছিস কেন? ছেড়ে দিতে বলো। পাত্তা দেয় না শুদ্ধের কথা। জিআইআরডি দের আদেশ দেয়, স্যারকে নিয়ে টরন্টোতে ব্যাক করো, আর যতক্ষণ না পর্যন্ত এখনকার সলিড কোনো নিউজ পাও ততক্ষণ ছাড়বে না। বলেই দু হাতে দুটো মেশিন গান তুলে নেয় এএসআর। চোখ মুখ শক্ত করে এগিয়ে যায় সেই পাথরে গুহার দিকে। এই প্রথমবারের মতো জাভেদের প্রচণ্ড ভয় হয় তার স্যারের জন্য। তবুও মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, পাপী হলেও যেন এই মানুষটা আরও কিছুদিন বেঁচে থাকে। এএসআর নীরব পদধ্বনিতে এগিয়ে যায় সেই পাহাড়ের দিকে। দু পা এগিয়ে সতর্ক দৃষ্টি আশেপাশে ঘুরিয়ে নেয়। অতঃপর পুনরায় এগিয়ে চলে সেই বরফ আবৃত গুহার দিকে। তার ধীর কদমের নিঃশব্দ প্রতিধ্বনি আর শিকারী দুটো চোখ যেন লক্ষ্যভেদের অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ। সে মৃত রেত পার করে পৌঁছে যায় সেই বরফ ঢাকা শতবার্ষিক প্রাচীন গুহার সামনে। শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে পিচ্ছিল গুহাটা দেখে প্রথম দর্শনে কারো মনে কোনো সন্দেহ বাঁধবে না। তবে যে চেনার সে ঠিকই চিনে নেবে। এএসআর গুহার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল পুরোটা গুহার সামনের দিক ভাঙাচোরা। বুনো লতাগুলো ঝুলে ঝালে আবৃত চারপাশ। এএসআর জানে এই সবই চোখের ভ্রম। এখানে এক পা ভুল মানে সাংঘাতিক মৃত্যু। তাই সে সাবধানে এক পা এগিয়ে আসে গুহার আবৃত সাদা পাথরের দিকে। সে ডান হাত উঠিয়ে ধীর স্পর্শ করে পাথরটা। সাথে সাথেই একটা শিরশিরে ঠান্ডা কম্পন ছড়িয়ে যায় তার শরীরে। সে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানে। অতঃপর চোখ সরু করে তাকায় পাথরটার একেবারে নিচের দিকে। সেখানে কিছুটা বরফ লাগানো। এএসআর সেটাতে তর্জনীর আঙ্গুল ছুঁয়ে দেখতে পায় সেটা আসল নয়, বরং আপাত দৃষ্টিতে ভ্রম সৃষ্টিকারী লিকুইড হাইড্রোজেনের সৃষ্টি কৃত্রিম বরফ। নকল বরফ চিনে ফেলতেই তার দুরন্ত মস্তিষ্ক রাস্তা পেয়ে যায়। সে হাঁটু গেড়ে বসে পড়ে পাথরটার সামনে। পেছনে দাঁড়িয়ে থাকা স্পেশাল গার্ড চারটেকে বলে, ভেতরে প্রবেশের কোনো রাস্তা পেয়েছেন বস? প্রশ্ন করলেও তারা উত্তরের আশা করে না, আর তাই হয় গার্ডদের প্রশ্নের প্রত্যুত্তর করে না এএসআর। হাত বাড়ায় গার্ডদের দিকে। সাথে সাথেই একটা কার্টুল বক্স থেকে হ্যান্ড গ্লোভস বের করে দেয়। এএসআর সেটা হাতে পরে নেয়। চারপাশ দেখে মনে হয় রহস্যের অন্তর্জাল আরও ঘনীভূত হচ্ছে। এএসআর এবার কৃত্রিম বরফের দানাগুলো এক হাতে একটু সরিয়ে দেয়। নকল বরফগুলো সরাতেই এবার তার চোখ পড়ে হিমের অন্তরালে লুকিয়ে থাকা ধূসর বৃত্তাকার রেড বাটনের উপর। বাটনটা দৃষ্টিগোচর হতেই একটা অদৃশ্য রহস্যময় হাসি খেলে যায় এএসআর এর ডার্ক রেড ঠোঁটে। সে মুখটা একটু ঝুঁকিয়ে নেয় পাথরটার নিকট। খুব নিচু গলায় হালকা আওয়াজে বলে ওঠে, অ্যাবিস নোজ মি। তার ঠোঁট থেকে উচ্চারিত তিনটি শব্দ বাতাসে মিশতেই সেই বৃত্তাকার পাথরের টেক্সচার বদলে যেতে থাকে। হঠাৎ করেই বৃত্তটা মাঝখান থেকে একটু একটু করে গলতে থাকে, যেন সেটা বরফ নয়, এস্টার লিকুইড মেটাল। বৃত্ত সরে গিয়ে ভেতর থেকে উঠে আসে এক অস্পষ্ট নীলচে আলোর রেখা। মাটির ভেতর থেকে উঠে আসা ধোয়া ধোয়া ঠান্ডা ভাবসা একটা শ্বাস টেনে নেয় আশেপাশের বাতাস। সেই নীল আলো ফ্ল্যাশ করে এক সেকেন্ড এএসআর এর পুরো মুখটা স্ক্যান করে ফেলে। চোখের রেনিটি, গলার কম্পন, এমনকি ত্বকের পরশ ও ধুলোর নিচের জৈব গঠিত তাপমাত্রা সবকিছু এক সেকেন্ডে বিশ্লেষণ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে এএসআর এর ডান হাতের তর্জনীর নিচের রেখার উপর দিয়ে এক মাইক্রোপ্লাজমা আলো দ্রুত বেগে ছুটে যায়। 1 মিলি সেকেন্ডের মধ্যেই 143টি দেশের ডিজিটাল ক্রাইম ডেটাবেস এবং এন্টিক্রিপ্ট ব্ল্যাক
স্টাইলেট রেকর্ড থেকে জিনগত ও চেহারার মাস্কিং প্রমাণিত হয়। এবার একটা যান্ত্রিক নারী কণ্ঠে ভেসে আসে কৃত্রিম ইন্টেলিজেন্সের কণ্ঠস্বর, যেটা সিমুথাইলিয়াসলি হিউম্যান এবং অমানবিক শোনায়। সে বলে, জেনেটিক ম্যাচ 99.9%, সাবজেক্ট কোড ASR, ওয়েলকাম ব্যাক আলফা। এরপর সেই পাথরের টুকরোগুলো একে একে ভেতরের দিকে সরে যায়, যেন সে নিজের ওয়েলকাম জানাচ্ছে নতুন অতিথিকে। অন্ধকারের মধ্যে সেই ফাঁকটা ধীরে ধীরে প্রশস্ত হয়, আর ধীরে ধীরে গুহার ভেতরটার আবরণ উঠে যায়। চোখের সামনে উন্মুক্ত হয় আসল চিত্র। সামনে ধোয়া ধোয়া আলোয় দেখা যায় মেন্টাল আর কাচের এক সুড়ঙ্গ। বাহির থেকে যেটাকে দেখে একটা সামান্য গুহা মনে হচ্ছিল, ভেতর থেকে সেটা এক অন্য দুনিয়া, বিজ্ঞানের এক অনদ্যব্য জগৎ। বসা থেকে উঠে দাঁড়ায় ASR, সেই গুহা মুখে প্রবেশ করে ঘাড় বাঁকিয়ে তাকায় লেফট সাইডের দেওয়ালে। গার্ড জ্যাকসন তার দিকে এগিয়ে দেয় একটা রিভলভার। ASR সেটা হাতে নেয়, বাঁকা হেসে তাকায় FLIR টাইটন PT সিরিজ CCTV ক্যামেরাটার দিকে। 1 সেকেন্ডের ব্যবধানে ক্যামেরার দিকে রিভলভার তাক করে ট্রিগার চেপে দেয়। সাথে সাথেই চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকে হাইটেক ক্যামেরাটা। তারা এবার ধীর পায়ে এগিয়ে চলে ভেতরের দিকে। তারা যত ভেতরে প্রবেশ করতে থাকে ততই নিঃশ্বাস ভারী হয়ে উঠছে চারপাশ। বাহির থেকে একটা সাধারণ গুহা মনে হলো, ভেতর থেকে এটা কিন্তু গুহা নয়। এটার ভেতরের সিম্পল সাধারণ গুহার মতো নয়, বরং তার 15 থেকে 20 গুণ বেশি হিউজ। এই হিউজ আকৃতির রিসার্চ সেন্টার দেখে মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এটাকে নির্মাণ করা হয়েছে। ভেতরে প্রবেশ করে সামনে কিছু দূর এগোতেই প্রথমেই চোখে পড়ে কানাডিয়ান মিলিটারি রিসার্চ ল্যাবরেটরি, যারা সেন্টারের ভেতরে থেকে রিসার্চদেরকে হাই টেকসেকশন দিচ্ছে। ASR সতর্কভাবে আরও কিছু দূর এগিয়ে যায়, দেখতে পায় এক জায়গা থেকে চতুর্দিকে বেঁকে গেছে বিল্ট ইন মেটাল করিডোর। প্রত্যেকটা করিডোরে 10 থেকে 15টা করে সানপ্রুফ গ্লাস চেম্বার আর একের পর এক সাইবার ডোর। চারপাশে নরম সাদা আলো, জেনারেটর, ম্যাগনেটিক ফ্লো পুরো এলাকাটাকে অসহ্যভাবে ভারী করে তুলেছে। ASR থেমে যায়, তার নৈশব্দ শিকারী চোখ দুটো কারো উপস্থিতি আঁচ করতে পারে। তার ষষ্ঠ ইন্দ্রিয় কয়েক মিলি সেকেন্ডে বুঝে নেয় সামনের দেওয়ালের পেছনে তাদের থেকে ঠিক 37 মিটার দূরত্বে হেঁটে আসছে 5 জন মিলিটারি কমান্ডো। তাদের হাতে সব সময়ের মতো AK-47। তাদের কয়েক সেকেন্ড আশপাশ একদম নীরব হয়ে যায়। হঠাৎ দ্রুত বেগে ছুটে আসা একটা বুলেট নিঃশব্দে ঢুকে যায় এক সোলজারের মগজের ভেতর। কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই এই অকৃত ঘটনাটা ঘটে যায়। কেউ কিছু বুঝতে পারে না, যার জন্য চোখের সামনে লুটিয়ে পড়ে তাদের সহযোদ্ধার নিথর দেহ। রিসার্চ সেন্টারের অপরিচিত কেউ ঢুকে পড়েছে বুঝতে পেরে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায় 4 জন। স্পটেড, সামওয়ানস ইনসাইড দ্য রিসার্চ সেন্টার বলে চিৎকার করে একজন সোলজার। টেক কভার এভরিওয়ান, হাইড নাও বলে পিলারের আড়ালে ঝট করে লুকিয়ে পড়ে 4 জন, কিন্তু তাদের বুঝতে অনেক দেরি হয়ে যায়। দৌড়ে লুকাতে গেলে ASR পেছন থেকে সাইলেন্সার লাগানো হেভি কমব্যাট গানটা ট্রিগার চাপ দিতেই পেছন দিক থেকে ছুটে আসা গুলিতে চোখের পলকেই ঝাপসা হয়ে যায় দুটো সোলজারের দেহ। বাকি দুজন লাফিয়ে ওঠে কোভার ন্যায় সিল সিলিন্ডারের পেছনে। হাউ দ্য হেল ডিড হি গেট ইন? লক এভরি গেট নাও। কিন্তু এত কিছু ভাবার সময় থাকে না। আড়াল থেকে গোলাগুলি শুরু হয়। ধাতব করিডোর কেঁপে ওঠে সোলজারদের গুলির শব্দে। রিসার্চ সেন্টারে কেউ প্রবেশ করেছে বুঝতে পেরে ইমার্জেন্সি
সাইলেন্ট বেজে ওঠে, চারপাশ লাল আলোয় ভরে যায়, চেম্বারগুলো আউটলক হয়ে যায়। দৌড়ে আসে অন্য সোলজাররা। এএসআর সহ তার 4 গার্ড পেছনে ঘুরে দেওয়ালের পাশে লাফিয়ে পড়ে। এএসআর নিঃশব্দে গিয়ে দাঁড়ায় একটা সোলজারের পিছনে, হাত মুঠো হয়ে আসে। তার চিকচিকে ব্লেড বেরিয়ে আসে বুট থেকে, সেটা তুলে এক টানে গলার রক কেটে দেয় সোলজারের। রক্ত ছিটকে পড়ে ইনফ্রারেড লাইটে, দৃশ্যটা হয়ে ওঠে বিভীষিকাময়। আরেক সেকেন্ডে সে তার সাইলেন্সার গান উঁচু করে আরেক সেনার কপালে ঠক ঠক করে দেয়। মাথা উড়ে যায় নিঃশব্দে। সেকেন্ডের মধ্যেই 10 থেকে 12টা লাশ পড়ে যায় থরথরে। এএসআর এর একজন গার্ড গুরুতরভাবে আহত হয়। রিসার্চ সেন্টারের সিকিউরিটিতে যত সেনা ছিল সকলেই খুন হয়ে যায় নিঃশব্দে। মৃত লাশগুলোর দিকে তাকিয়ে এএসআর এর ঠোঁটের কোণে ভয়ঙ্কর বিকৃতি হাসির রেখা ফুটে ওঠে। এই মানুষ খুন করার ব্যাপারটা বড্ড এনজয় করে সে। যত বেশি ভয়ঙ্কর মৃত্যু তত বেশি সেলফ স্যাটিসফ্যাকশন। প্রিয়তার পর যদি কোনো কিছু তাকে তীব্রভাবে আকর্ষিত করে, আসক্ত করে, সেটা হচ্ছে হিউম্যান হ্যান্ডি, মানুষ শিকার। যে ডান হাতটা ঘাড়ের পেছনে রেখে ধীর চাপ দিতে থাকে, পর মুহূর্তেই মটমট ঘাড়ের হাড়ের ভয়ানক শব্দ তুলতে তুলতে মাথাটা প্রায় ওনার 85 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায়। লম্বা করে শ্বাস টানে। বাতাসে ভেসে বেড়ানো তাজা মানুষের রক্তের গন্ধ নাক দিয়ে ঢুকে ফুসফুসে ঠেকতেই নিঃশ্বাস ভারী হয়ে উঠে তার। বাদামি চোখের পুতলি তীব্র হিংস্রতার আগুনে ঝলসে ওঠে, শিকারী নেকড়ের মতো। একসাথে এতগুলো তাজা লাশের গন্ধ নিতে পেরে মাথার ভেতর পৈশাচিক তৃপ্ত ঢেউ খেলে যায়। আরো আরো রক্ত দেখার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। প্রতিশোধ স্পাত জেগে ওঠে পুরুষের রক্তের শিরায় শিরায়। বুকের ভেতর উতলে উঠে ফুটন্ত লাভা নদী, ক্ষুধা, রাগ আর হিংস্রতার এক তীব্র বিকৃত মিশ্রণ। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় গার্ডদের দিকে। ঠোঁট নাড়ে না, শুধু হিংস্র চোখের ইশারায় কিছু বোঝায়। বসের চোখ দেখে থরথর করে কেঁপে উঠে গার্ড তিনটে। দ্রুত চোখ নামিয়ে মাথা দুলিয়ে সম্মতি জানায়। বাঁকা হাসে এএসআর। অতঃপর সন্তপনে এগিয়ে যায় ল্যাবরেটরি রুমের দিকে। তার মনে বাজছে পৈশাচিক কোনো সুর। মস্তিষ্কের রক্ত গরম হয়ে উঠেছে শিকারের লোভে। সে যেতে যেতে হিংস্র ঠোঁটে বক্র হাসি ঝুলিয়ে বলে, আহ, নতুন শিকার, আমি এসে গেছি। তোদের মৃত্যু দূত এসে গেছে। তোদের শিকার করে যে তৃপ্তি পাবো, সেরকম তৃপ্তি মনে হয় না আমার জীবনে কোনো শিকারে পাবো। বলতে বলতেই তার ঠোঁটের হাসি মিলিয়ে যায়। চরম রাগ, ক্ষোভ আর হিংস্রতার মিশেলে জ্বলে ওঠে তার চোখের মণি। ধপ করে ফুলে ওঠে কপালে শিরা। সুদর্শন চেহারা তার কোন দিক থেকেই সুদর্শন লাগে না। এই চেহারা বর্তমানে যে দেখবে সেই নিঃসন্দেহে হার্ট অ্যাটাক করবে। ল্যাবরেটরি রুমের ভারী সাইবার দরজা ঠেলে ভেতরে পা রাখার সাথে সাথেই ভেতরের -20 ডিগ্রি ফ্রিজিং টেম্পারেচারের শরীর শিরশির করে উঠল। চোখের সামনে সাদা কুয়াশার মতো ঘোলাটে দৃশ্য ফুটে উঠল। ঝড়ের বেগে নাকে এসে লাগলো কেমিক্যাল জারে ডুবানো দীর্ঘদিনের সংরক্ষিত অর্ধগলিত পচা মৃতদেহের উটকো গন্ধ, যা রাসায়নিক কেমিক্যাল ফ্লুইডের সাথে বিক্রিয়া করে আরও বিভৎস অসহ্যকর দুর্গন্ধের সৃষ্টি করছে। তবে এসব গন্ধটন্ধের পরোয়া করল না এএসআর। সাদা রঙের ধোঁয়াশা ধোঁয়াশা ভাবটা হাতের সাহায্যে সরিয়ে কয়েক কদম সামনে বাড়াতেই চোখে পড়ল কাচের তৈরি আরেকটা স্লাইডিং ডোর। এএসআর সেই কাচের দরজায় হাত ঠেলে অপর প্রান্তে তাকাতেই তার চোখের রক্ত উড়ে গেল। শির দ্বারা বেয়ে নেমে এলো এক শীতল স্রোত। এই ফ্রিজিং টেম্পারেচারেও ছেলেটার ফর্সা কপালে সূক্ষ্ম সূক্ষ্ম ঘামের দেখা মিলল। এতক্ষণের সকল রাগ, ক্ষোভ, উত্তেজনা, হিংস্রতা সব যেন সেকেন্ডের মধ্যেই মিলিয়ে গেল। কম্পমান ক্যানভাসে ভেসে উঠল সম্ভবত কিছু দৃশ্য।
আর তাতেই যেন নিঃশ্বাসের গতি হারিয়ে ফেলল ছেলেটা। উদ্ভ্রান্তের মতো ছুটে গেল ভেতরে, হাত পা কাঁপছে তার অনবরত। মরে যাবে সে, একেবারে মরে যাবে। একদম সহ্য করতে পারবে না তার জানের সাথেও যদি এমন কিছু হয়। প্রচণ্ড অস্থিরতায় সে এদিকে সেদিকে ছুটে চলছে। শরীর জড়িয়ে লেপ্টে থাকা কালো কাপড়টা ঘামে ভিজে উঠেছে ইতিমধ্যেই। এই মানুষটা আর ASR দুজন কখনোই এক মানুষ হতে পারে না, কারণ দুজনের মধ্যকার ব্যবধান আকাশ সম। যেন একই শরীরে ভিন্ন দুটি সত্তা বাস, যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত। এই মুহূর্তে সে পাগলের মতো আচরণ করছে। সে সত্যি বদ্ধ উন্মাদ। বহু বছরের প্রেম, তৃষ্ণায় তৃষ্ণাত্ম, পিপাসাত্ম, ভীষণ দুর্বল একজন মানুষ, যে জীবনে তার প্রেয়সী ছাড়া কাউকেই চায়নি, কিচ্ছু চায়নি। তার এক আকাশ সম অসহায়ত্ব আর পাহাড় সম যন্ত্রণার কাছে ASR এর হিংস্রতা যেন খুবই নগণ্য। যদি এই মানুষটার এক সমুদ্র ভালোবাসার সাথে ASR এর দীর্ঘ 9 বছরের পাপের সাম্রাজ্যের তুলনা করা হয়, তবে তা প্রেমের সমুদ্রের নিকট এক গড়া পাপ মাত্র। তবুও ভার ভালোবাসার সমুদ্র থেকে কয়েকশো গুণ বেশি। ASR শুধু ধ্বংস করতে জানে, আসক্তি বুঝে না। কিন্তু এই মানুষটা আসক্তিতেই বাঁচে। তার মরণের আসক্তি তার অপবিত্র হৃদয়ের ফুটে ওঠা লাল পদ্মের প্রতি। সে আসক্তে সেই রমণীর ভেজা চুলের ঘ্রাণে, সে আসক্তি সেই রমণীর উষ্ণ ত্বকের পরশে, সে আসক্তি সেই রমণীর সমুদ্র নীল চোখে, সে আসক্তি সেই রমণীর রক্ত লাল ঠোঁটে, সে আসক্তি সেই রমণীর তৃপ্ত সুভাষিত দেহের ঘ্রাণে, সে তীব্র আসক্তি সেই রমণীর দেহে, স্পর্শে, ঘ্রাণে, আত্মায়, পবিত্রতায়, কোমলতায়। তার পাপিষ্ঠ হৃদয়কে সম্পূর্ণভাবে অন্ধকারে তলিয়ে যেতে দেয় না এই আসক্তি। এই আসক্তিগুলো তীব্রতা এত তীব্রতর, যার নিকট ASR এর হিংস্রতা নিকৃষ্টতা বড্ড ফিকে পড়ে যায়। তবে তার এত হিংস্র হয়ে ওঠার আসল কারণ এই তীব্রতার আসক্তিগুলো, যাদেরকে সে এক মুহূর্তও দমিয়ে রাখতে পারে না। মন মস্তিষ্ক উন্মাদ হয়ে উঠে সীমালগ্ন করার জন্য, স্পর্শ করার জন্য, আদর করার জন্য, নিজের মধ্যে চিরতরে সমাহিত করার জন্য। কিন্তু এই জীবনে যে তা হবার নয়, তাই না চাইতেও তাকে নিজের থেকে বহুদূরে সরিয়ে দিতে হয়। আর তারপর যখন তাকে দেখতে পেত না, ছুঁতে পারত না, অনুভব করতে পারত না, বুকে নিতে পারত না, তখন সেই ভালোবাসা জমতে জমতে এক সম বিষে পরিণত হয়, যা কাউকে না কাউকে তো হজম করতেই হতো। আর সেই জমানো বিষই ASRকে আজ এত ভয়ঙ্কর করে তুলেছে। আগেও সে ভয়ঙ্কর ছিল, কিন্তু এতটাও নয়, কারণ দিন শেষে তার মানসিক শান্তিটা তার কাছেই ছিল। চাইলেই সে মন ভরে দেখতে পারত, আলতো স্পর্শে অনুভব করতে পারত। তাই সে নিজের মধ্যকার জানোয়ারটাকেও ঘুম পাড়িয়ে রাখতে পারত। কিন্তু ভালোবাসা হারিয়ে যাওয়ার পর যখন সে সর্বশান্ত হয়ে পড়ল, যখন সে নিজের এই যন্ত্রণা আর সইতে পারল না, তখন সে এই কষ্ট থেকে মুক্তির অন্য পন্থা খুঁজে নিল। অন্যকে কষ্ট পেতে দেখলে তার পৈশাচিক তৃপ্তি হতো, কেন জানা নেই, তবে মনে মনে ভালো লাগতো। এটা হয়তো বিকৃত মস্তিষ্কের প্রভাব, তবে এটাই সত্য। মনে হতো সে তো একটা কষ্ট পাবে, সে ভালো না থাকলে অন্যরা কেন থাকবে। এই ভাবনায় তার ভেতরের জানোয়ারটা বাড়তে বাড়তে সীমার বাহিরে চলে গেছে। তাই কথায় আছে, বাড়াবাড়ি রকমের কিছুই ভালো না। অতিরিক্ত ভালোবাসা যেমন মানুষকে খারাপ থেকে ভালো করতে পারে, ঠিক তেমনি অনিয়ন্ত্রণ লাগামহীন ভালোবাসা মানুষকে ছুঁড়ে মারে অন্ধকার জগতের অতল গহ্বরে, যেখান থেকে সে আর চাইলেও ফিরতে পারবে না। কারণ ভালোবাসার জ্বালা সইবার সাধ্য সবার থাকে না। তখন তারা খুঁজে নেয় পৈশাচিক তৃপ্তির পন্থা, হয়ে ওঠে সমাজের জন্য নীরব ঘাতক। আর সেরকমই একজন মারাত্মক সাইলেন্ট কিলার হচ্ছে ASR, যে ভেজা চুলের আসক্তি দমাতে রক্তের প্রতি আসক্তিকে বেছে নিয়েছে। কিন্তু লাভের লাভ কি কিছু হয়েছে?
প্রণয় কাচের জার ভর্তি রুমটা উন্মাদের মতো খুঁজতে লাগলো নিজের প্রাণ ভোমরাটাকে, নিজের ভালোবাসার পাখিটাকে। চোখের সামনে নীল সবুজ ফ্লুইস ভর্তি কাচের জারগুলো দেখে না চাইতেও প্রণয়ের দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো অসাড় হয়ে আসছে। উৎকণ্ঠায় কণ্ঠনালী শুকিয়ে আসার মরুভূমিতে পরিণত হচ্ছে। সময় গড়ানোর সাথে সাথে মাথার ভেতরটা কেমন ঝিমঝি মেরে আসছে প্রণয়ের। ল্যাবরেটরির রুমের অতিরিক্ত সাদা আলোতে চোখের রেনিটেটা ধরে যাচ্ছে। প্রতিবার নিঃশ্বাসের সাথে ফুসফুস ভরে উঠছে বদ্ধ রুমের বিষাক্ত কেমিক্যাল। তবুও প্রণয় সব কিছু উপেক্ষা করে একটা একটা করে গ্লোস জারে খুঁজে চলছে নিজের প্রাণ পাখিকে। অতিরিক্ত অশ্রুতায় মনে হচ্ছে মৃত্যু বুঝি তার খুব নিকটে। সে আরও 2 পা এগিয়ে বাকিয়ে তৃতীয় সারিতে দৃষ্টি ফেলতেই দেখলো একটা 25 থেকে 26 বছর বয়সী মহিলাকে উলঙ্গ অবস্থায় হোলোগ্রাফিক স্টাফে হাত পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তার চোখে ভিআর হেলমেট, মাথায় ইলেকট্রোড, শরীরের জায়গায় জায়গায় আরও কী সব যন্ত্রপাতি চিপকানো। নিঃশব্দে কাঁপছে মহিলার নিজের ঠোঁট। মুখভঙ্গি দেখে বোঝা যায় সে হয়তো যন্ত্রণায় আত্মচিৎকার করে উঠছে, কিন্তু সাউন্ডপ্রুফ ক্যাপসুল জারের মধ্যে থাকায় তার সেই গলা ফাটানো আর্তনাদ বাহিরে পৌঁছাচ্ছে না। প্রণয় এসব দেখে তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে নিল। ডান দিকে তাকিয়ে দেখলো পরের গ্লাস চেম্বারে একটা পুরুষকে একইভাবে উলঙ্গ অবস্থায় শরীরের অর্ধেকটা গ্রিন কেমিক্যাল ফ্লুইডে ডুবিয়ে রাখা হয়েছে। তার বুক জুড়ে সার্জারির কাটিং লাইন, যন্ত্রপাতি তার ঝুলছে। তার চোখ মুখ উল্টে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। কি বিভৎস দৃশ্য! প্রণয় আরও কিছু দূর এগিয়ে দেখলো চতুর্থ সারির বাঁ দিকের এক কোণায় ছোট্ট ছোট্ট কয়েকটা কাচের জারের মধ্যে ভাসছে বেশ কিছু বাচ্চার ফ্যাকাশে মৃতদেহ। চোখ মুখ উল্টানো, নির্জীব পুতুলের মতো। সেই ট্রান্সপার্ট কাচের গায়ে লাল অক্ষরে লেখা, সাবজেক্ট ফাইল হিউম্যান নিউরন অভিলেক্ট ডেট, সাবজেক্ট পেন্ডিং এক্সট্রাকশন। প্রণয়ের এসব দেখে একটুকু মায়া হলো না। সে সব কিছুর উপেক্ষা করে অন্য কাচের জারগুলো দেখতে দেখতে ঘরের অন্যদিকে চলে গেল। তার পৃথিবীর কারো জন্যই কোনো মায়া দয়া নেই। সে কেবল চায় তার প্রাণ পাখি বেঁচে থাকুক আর বাকি সব জাহান্নামে চলে যাক। আবরার শিকদার প্রণয় ফিরেও তাকাবে না। প্রণয় খুঁজতে খুঁজতে অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু কোথাও সে তার কাঙ্ক্ষিত রমণীর দেখা পেল না। প্রণয়ের নিজের কাছে বড্ড অসহায় লাগছে। কেন বারবার তার ভালোবাসার উপর মানুষের কুদৃষ্টি পড়ে? কেন বারবার তার ভালোবাসাকে টার্গেট করা হয়? সে মনে মনে আর্তনাদ করে উঠল। বুকের বাঁ পাশে হাত চেপে ধরল। সেকেন্ডে সেকেন্ডে বুকের ব্যথা যেন হু হু করে বাড়ছে। সে আর্তনাদ করে আল্লাহর কাছে সাহায্য চাইল। ছটফটিয়ে উঠে বলল,